আসসালামু আলাইকুম। স্কুল ঘরে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই ক্লাসটি স্পেশাল। এছাড়াও ষষ্ঠ এবং সপ্তম এবং নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য আজকের এই অধ্যায়ে অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম বইটিতে এত সুন্দর সুন্দর টপিক সিলেক্ট করে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বই থেকে বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই অধ্যায়টিকে সাজিয়েছে। তাই সবার জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যারা আছো সকলের জন্য আজকের এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে না টেনে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা, চলো আজকে আমরা অষ্টম শ্রেণীর যারা আছো তারা স্পেশালি ক্লাসটা কিন্তু মিস করবে না। অধ্যায় 5 উদ্ভিদের কোষ, টিস্যু এবং তাদের বিশেষত্ব, এটা তোমাদের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাতে এই অধ্যায়টা আছে। তো এই অধ্যায়ে আসলে কি কি পড়তে হবে, কি কি তোমাকে অ্যাভয়েড করতে হবে এবং কি কি বেশি ইম্পর্টেন্ট সাজেশন সহ শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি যদি দেখো তাহলে সব তথ্য তোমরা পেয়ে যাবে। তো প্রথমে আমি তোমাদেরকে বলি এই অধ্যায়টা জীববিজ্ঞান বই নবম দশম শ্রেণীর কোন কোন অধ্যায় নিয়ে সাজানো আছে তোমাদেরকে একটু তথ্যটা আমি দিয়ে দেই। অধ্যায় 2 থেকে নবম দশম জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে নিয়েছে অনেকগুলো টপিক, অধ্যায় 6 থেকে নিয়েছে এবং অধ্যায় 14 থেকেও নিয়েছে। তো এই 3টা অধ্যায় মিলে এই অধ্যায়টা তৈরি করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো যারা নবম দশম শ্রেণীতে আছো এবং ষষ্ঠ সপ্তমে যারা আছো তাদেরও উদ্ভিদের কোষ, টিস্যু এবং তাদের বিশেষত্ব এই অধ্যায়টা কিন্তু তোমাদের আছে। তাহলে তোমরা এই ভিডিওটা কিন্তু সকলের জন্য উন্মুক্ত, সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। চলো আমরা এবার শুরু করে ফেলি। প্রথমে এই অধ্যায় থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিক বলবো, যে টপিক থেকে প্রশ্ন বানাবেই। তোমাদের প্রথমেই ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য বা তুলনা 100% দিয়ে দিলাম। এটা এত ইম্পর্টেন্ট। ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য বা তুলনা অথবা বৈশিষ্ট্য আমি একদম শর্ট টেকনিকে কিভাবে তোমরা মনে রাখবা আমি আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, 100% দিয়ে দাও। এরপরে তোমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুল টপিকটা। তোমাদের এখানে জবা ফুলের একটা আদর্শ চিত্র দেওয়া আছে, এই চিত্রটাই শুধু আঁকাইতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চিত্র 100% আমি দিয়ে দিয়েছি, এটাও পরীক্ষাতে তোমাদের আসবে এই অধ্যায় থেকে। ফুলের আদর্শ চিত্র তোমাদের যে বইয়ে যে চিত্রটা দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, এই চিত্রটা তোমরা আঁকানো শিখবে এবং এই ফুলের যে 5টি অংশ আছে এবং ফুল কি এখান থেকে আমাদের সংজ্ঞা শিখতে হবে। ফুল কি, সব ফুল আবার প্রধানত 2 ধরনের হয়, 2 প্রকার হয়, সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল। এই সংজ্ঞাটাও শিখতে হবে, আমি তোমাদেরকে বলবো। এবং এই প্যারাতে 60 নম্বর পৃষ্ঠাতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, সেটা হচ্ছে উভলিঙ্গ ফুল এবং উভলিঙ্গ ফুল, একলিঙ্গ ফুল এবং ক্লিপ ফুল। এই 3টার সংজ্ঞা প্লাস উদাহরণ তোমাকে মুখস্থ রাখতে হবে। কি কি শিখতে হবে আমি তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব এখানে। এবং প্রজননের জন্য এই 5টা ফুলের যে অংশ থাকে, এই 5টা অংশ থেকে প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, এইটা দিয়ে তোমাদের প্রশ্ন সবচেয়ে বেশি আসে। সেটা হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এই দুটা, পুংকেশর বা স্ত্রীকেশর, এই দুইটা হচ্ছে প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইটা দিয়ে তোমাদের প্রশ্ন বানানো হয়। এরপরে ফলের টপিক থেকে শুধু ফল কাকে বলে, প্রকৃত ফল কাকে বলে, অপ্রকৃত ফল কাকে বলে, এই সংজ্ঞাটা শিখতে হবে এবং এখান থেকে উদাহরণ শিখতে হবে। তাহলে এই টপিকটাও তোমাদের শেষ হয়ে যাবে এবং এই প্রত্যেকটার অ্যান্সার নিয়ে আমি আলোচনা করব। এরপরে সবচেয়ে আরও 3টা টপিক গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে, প্রচ্ছেদন, অভিস্রবণ বা অসমোসিস, প্রচ্ছেদন বা ট্রান্সপাইরেশন, এবং আরও একটা প্রশ্ন আছে হচ্ছে ব্যাপন। ব্যাপন কি, ব্যাপনের গুরুত্ব, প্রচ্ছেদন কি, প্রচ্ছেদনের গুরুত্ব, এবং অভিস্রবণ বা অসমোসিস কি, অসমোসিসের গুরুত্ব। এই 3টা টপিক থেকেও তোমাদের একটা প্রশ্ন করবেই। সো এইখানে কিভাবে প্রশ্ন করবে, বিভিন্ন সেরা স্কুল থেকে যেভাবে প্রশ্নটা দিয়েছে আমি কালেক্ট করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। ব্যাপন টিকা লেখো, 3টা টিকা দিয়েছে, এই প্রচ্ছেদন, ব্যাপন এবং অভিস্রবণ, এই 3টা টিকা। এখন টিকা মানে কি তোমাকে বুঝতে হবে। এটা ব্যাখ্যামূলক প্রশ্ন, অর্থাৎ সর্বোচ্চ 2, 3 বা 4-এর জন্য যদি হয় তোমাকে মানটা দেখতে হবে, মার্কসটা দেখতে হবে যে কত মার্কস দিয়েছে। যদি 2 দেয় তাহলে তোমাকে অবশ্যই সংজ্ঞাটা আগে লিখতে হবে এবং গুরুত্ব অল্প কথায় তোমাকে লিখতে হবে। তোমাদের বইয়ে সুন্দর করে ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছেদনের গুরুত্ব অনেক সুন্দর করে প্যারাটা দেওয়া আছে, ওই প্যারাটা একদম ছোটস্থ করে
করে ফেলবে। আর ব্যাপন ব্যাপন প্রশোধন এবং অভিশ্রবণের সংজ্ঞাটা মাস্ট ভালো করে তোমাকে শিখতে হবে। তো এখানে টিকা দিয়ে তোমাদের এখানে 3টা প্রশ্ন করা হয়েছে এবং ফুলের একটা আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো, এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে তোমাদের আছে হচ্ছে উদ্ভিদের পরিবহন ব্যবস্থা, এটা 1 নম্বরের জন্য একটা সংজ্ঞা, খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাটা তোমাদেরকে এই অধ্যায় থেকে শিখতে হবে। আর অধ্যায় 14 থেকে একটা টপিক নিয়েছে টিস্যু কালচার এবং এর ব্যবহার। তো এইটা বড় প্রশ্ন আসবে না, জাস্ট শুধু একটা সংজ্ঞা শিখে রাখবে যে টিস্যু কালচার বা টিস্যু আবাদ কি। এখানে লেখা আছে তোমাদের 64 পৃষ্ঠাতে, এই সংজ্ঞাটা দাগায় রাখো, এই সংজ্ঞাটা পড়লেই হবে। আর বাকিটুকু শুধু রিডিং করবে ছোট ছোট প্রশ্ন কমন করানোর জন্য। গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টি সরবরাহের মাধ্যমে আবাদ বা কালচারই হলো টিস্যু কালচার বা টিস্যু আবাদ। এই সংজ্ঞাটা তোমাদেরকে শিখতে হবে। ওকে, এখন তোমাদের বইয়ের মধ্যে প্রচ্ছদনের সংজ্ঞা দেওয়া আছে 62 পৃষ্ঠায়। এই সংজ্ঞাটা একদম ঠোঁটস্থ রাখবে। কতটুকু লিখতে হবে আমি বলতেছি। যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকে প্রচ্ছদন বলা হয়, বা এটাকে বাষ্পমোচনও বলে। উদ্ভিদ যেই প্রক্রিয়া তার দেহ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় সেটাই হচ্ছে বাষ্পমোচন বা প্রচ্ছদন। ঠিক আছে, এইটা সংজ্ঞাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ রাখবে এবং এটার গুরুত্ব তোমাদের 63 পৃষ্ঠাতে দেওয়া আছে। গুরুত্ব, এই গুরুত্বটা সম্পর্কেও আমি একটু তোমাদের আলোচনা করছি, যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট। প্রচ্ছদন প্রক্রিয়া উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় একটি প্রসেস বা একটা মেথড বা সিস্টেম বা প্রক্রিয়া। উদ্ভিদের সকল কোষে পানি সরবরাহ ও সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি খাদ্য বিভিন্ন প্রান্তে পৌঁছানোর প্রচ্ছদনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রচ্ছদনের ফলে বাহ্যিক নালীতে যে টান পড়ে সেই টান মূলরোম কর্তৃক পানি শোষণে সাহায্য করে। এছাড়াও প্রচ্ছদনের ফলে সৃষ্ট টান পানি এবং খাদ্য সার উপরে উঠানো, লবণ পরিশোষণ, পাতা অন্যান্য অংশে খনিজ উপাদান পৌঁছানোর জন্য ইত্যাদি কাজে সাহায্য করে থাকে। তো টিকার জন্য আসলে এইটুক লিখবে, আর সংজ্ঞাটা লিখলেই তোমাদের হয়ে যাবে। আমি কিভাবে অ্যান্সার করবে সেটাও বলে দিলাম। এবার ব্যাপন কি, ব্যাপনের গুরুত্ব, এই দুটা দিয়ে টিকা আসলে পরে এইভাবে লিখতে হবে, সংজ্ঞা প্লাস গুরুত্বটা লিখে ফেলবা। সংজ্ঞাটা তোমরা একটু দেখো। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থ অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে সমানভাবে স্বতঃস্ফূর্ত ও সমভাবে বা সমানভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। ব্যাপনের সংজ্ঞা এটা লিখবে, তোমাদের পৃষ্ঠা নম্বর 62-তে দেওয়া আছে। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থ, বিশেষ করে কঠিন না, এখানে তোমাদের তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়াটা বেশি হয়ে থাকে, তাই তোমরা এটাও লিখতে পারো। এবং সংজ্ঞার মধ্যে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়, এটা তোমাকে রাখতে হবে সংজ্ঞায়। এবং ব্যাপন চাপ কাকে বলে এই সংজ্ঞাটাও তোমাদের পরীক্ষাতে আসে। বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের ব্যাপিত হওয়ার ক্ষমতাকে বলা হয় ব্যাপন চাপ। এবার ব্যাপনের গুরুত্ব তোমাদের বইয়ে যে প্যারাটা দেওয়া আছে এটা ভালো করে মুখস্থ করবে। উদ্ভিদ মাটি থেকে মূল কাণ্ডের মাধ্যমে তার প্রয়োজনীয় পানি এবং খনিজ লবণ শোষণ করে। উদ্ভিদের পানি শোষণে ব্যাপনের গুরুত্ব অপরিসীম। শোষণ ছাড়াও কি করে অন্যান্য সব রকম শারীরবৃত্তীয় কাজ এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, এটা তোমরা জানো। এই কাজটি ব্যাপন প্রক্রিয়া দিয়েই সম্পূর্ণ হয়ে থাকে। উদ্ভিদ দেহে শোষিত পানি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পাকারে প্রচ্ছদনের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। এইটাই হচ্ছে ব্যাপনের গুরুত্ব। এবার অভিস্রবণের গুরুত্ব তোমাদের দেখো এখানে 63 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। আগে তোমাকে উদ্ভিদের পরিবহন ব্যবস্থার ভিতরে অভিস্রবণের একটা সংজ্ঞা লেখা আছে, শর্টকাটে দেখো। একটি অর্ধবেদ্য পর্দার ভিতর দিয়ে কম ঘনত্বের তরলের বেশি ঘনত্বের তরলে প্রবেশের প্রক্রিয়াকে অভিস্রবণ বলা হয়। তাহলে ব্যাপনের ক্ষেত্রে যেই সংজ্ঞাটা বলেছি ঠিক উল্টাটা হচ্ছে অভিস্রবণ বা অসমোসিস। এটা মেইন কথা মনে রাখতে হবে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হবে, ঠিক আছে। আর ব্যাপনের ক্ষেত্রে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া, এটা এইভাবে তোমরা মনে রাখবে। এবং এইখান থেকে এই প্যারাতে অনেকগুলা ইম্পর্টেন্ট কথা আছে, এইখান থেকে কিছু কথা নিয়ে তোমরা অভিস্রবণের গুরুত্বটা লিখবে। অভিস্রবণ কেন উদ্ভিদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা একটু সাজিয়ে তোমরা লিখে ফেলবে এই প্রশ্নটার উত্তর। এবার তোমাদের সাথে আলোচনা করব
ফুলের টপিক থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে। আগে ফুল কাকে বলে, ফুল কাকে বলে। উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় সুগন্ধযুক্ত ও রঙিন অঙ্গ হচ্ছে ফুল। উদ্ভিদের সবচেয়ে আকর্ষণীয় সুগন্ধযুক্ত ও রঙিন অঙ্গ হচ্ছে ফুল। ফুল দুই ধরনের, দুই রকম। একটা হচ্ছে সম্পূর্ণ ফুল, একটা অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল কাকে বলে? যেই সকল ফুলে কি কি পুষ্পাক্ষ, বৃতি, পুংকেশর, স্ত্রীকেশর বা পুংস্তবক, স্ত্রীস্তবক এবং পাপড়ি বা দলমণ্ডল, এই 5টা অংশ উপস্থিত থাকে যেই সকল ফুলে, তাকে বলা হয় সম্পূর্ণ ফুল। আর এই 5টার একটি বা দুইটি বা কোনো একটা অংশ যদি অনুপস্থিত থাকে তাহলে সেটাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। এছাড়াও আরও কিছু ফুলের এই টপিক থেকে 3টা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে উভলিঙ্গ ফুল কাকে বলে। তাহলে এই সংজ্ঞাটা একটু খেয়াল করে দেখো। যখন কোনো ফুলে একই সঙ্গে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটাই উপস্থিত থাকে, পুং এবং স্ত্রীস্তবক দুটাই উপস্থিত থাকলে উভলিঙ্গ ফুল। এবং তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে হচ্ছে জবা বা ধুতুরা। জবা বা ধুতুরা এই দুটাকে বলা হয় তোমার উভলিঙ্গ ফুল। তো তোমার পরীক্ষায় আসতে পারে একটা উভলিঙ্গ ফুলের উদাহরণ দাও বা দুইটা উভলিঙ্গ ফুলের উদাহরণ দাও, এভাবে আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা লিখবে জবা বা ধুতরা, এটা কি ধরনের ফুল? উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুলের মেইন জিনিস হচ্ছে তোমার মনে রাখতে হবে পুংস্তবক, স্ত্রীস্তবক দুটাই উপস্থিত থাকবে। এইবার যেই সকল ফুলে পুংস্তবক, স্ত্রীস্তবক যে কোনো একটা অনুপস্থিত থাকে, যে কোনো একটা অনুপস্থিত থাকে তাকে বলা হয় একলিঙ্গ ফুল। একলিঙ্গ ফুলের উদাহরণ হচ্ছে লাউ বা কুমড়া। তোমরা অনেকেই এইটা সবজিটাকে চেনো, লাউ বা কুমড়া, এটা কিন্তু একলিঙ্গ ফুল। ঠিক আছে, এবার যদি যেই সকল ফুলে দুটোই অর্থাৎ স্ত্রীস্তবক এবং পুংস্তবক দুটাই যদি কি থাকে, অনুপস্থিত থাকে, সেটাকে ক্লিপ ফুল বলা হয়, ক্লিপ ফুল বলা হয়। তো এইখান থেকে আমরা অনেকগুলা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, এখান থেকে তোমাকে এটা শিখতে হবে। এইবার ফলের টপিক থেকে, এটা ফল, এই যে ফুল এবং ফল, এটা কিন্তু অধ্যায় 11 জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর 11 অধ্যায় থেকে এখানে আনা হয়েছে, আবার 14 অধ্যায় থেকে আনা হয়েছে। অনেক কিছু টপিক এখানে নিয়ে এই অধ্যায়টাকে সাজানো হয়েছে। তাই আমি বলেছি নবম দশম শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন বানানো হয় সেইগুলাই অষ্টম শ্রেণীতে দিয়ে দিয়েছে। আচ্ছা, ফল কাকে বলে? আমরা ফলের সংজ্ঞাটা একটু দেখে নেই। নিষিক্তকরণ, এটা 61 পৃষ্ঠা তোমরা বের করলেই তোমরা পেয়ে যাবে। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যেই অঙ্গ গঠন করে, যেই অঙ্গ গঠন করে তাকে ফল বলে। যেই অঙ্গ গঠন করে তাকে কি বলা হয়? ফল বলা হয়। এবার এই ফল আবার দুই ধরনের, একটা প্রকৃত ফল, একটা অপ্রকৃত ফল। প্রকৃত ফলের উদাহরণ জানতে হবে, সংজ্ঞাও জানতে হবে অপ্রকৃত ফলেরও। তাহলে শুধু গর্ভাশয়ে ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল। গর্ভাশয় যদি ফলে পরিণত হয় তাহলে সেটা প্রকৃত ফল। প্রকৃত ফল যেমন আম, জাম, এগুলো হচ্ছে প্রকৃত ফলের উদাহরণ। তোমার বইয়ের 2টা উদাহরণ, এই 2টা মনে রাখলেই হবে। অপরদিকে যখন গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে ফলে পরিণত হয়, অন্যান্য অংশ, ফল গর্ভাশয় তো আছে, এটার সাথে অন্যান্য অংশ পুষ্ট হয়ে, পরিপুষ্ট হয়ে ফলে পরিণত হয়, তখন তাকে অপ্রকৃত ফল বলা হয়। অপ্রকৃত ফলের উদাহরণ হচ্ছে আপেল, চালতা। আপেল এবং চালতা এটা হচ্ছে অপ্রকৃত ফলের উদাহরণ। ওকে, এইবার আরো একটা গুরুত্বপূর্ণ, প্রতিটি বীজে একটি ক্ষুদ্র এবং অবিকশিত উদ্ভিদ থাকে যাকে ভ্রূণ বলে। ভ্রূণ কাকে বলে যদি আসে তাহলে এই সংজ্ঞাটা তোমরা লিখবে। আর ডিম্বাশয় এমন একটি ফল হিসেবে বিকশিত হয় যেখানে এক বা একাধিক বীজ থাকে। আচ্ছা, এইখানে আর কিছু নাই। তোমাদের এইবার ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদের ব্যাপন আর অভিস্রবণের সংজ্ঞা দিয়ে 2টা পার্থক্য, 2-এর জন্য 2টা পার্থক্য লিখবে। ব্যাপনের সংজ্ঞা লিখবে, অভিস্রবণের সংজ্ঞা লিখবে। এবার 2 নম্বরে তোমরা কি লিখবে দেখো। 2 নম্বরে তোমরা ব্যাপনের ক্ষেত্রে লিখতে হচ্ছে দ্রব এবং দ্রাবক উভয়ের ব্যাপন ঘটে। ব্যাপনের ক্ষেত্রে দ্রব ও দ্রাবক উভয়ের ক্ষেত্রে ব্যাপন ঘটে। আর অভিস্রবণের ক্ষেত্রে 2 নম্বরটা বানাবা শুধু দ্রাবকের ব্যাপন ঘটে। অভিস্রবণের ক্ষেত্রে শুধু দ্রাবকের ব্যাপন ঘটে। 2 নম্বরের জন্য আসলে এই 2টা পার্থক্য লিখবে, সংজ্ঞা দিবা 2টা, আর এইটা দিবে। আমি আবারও বলছি, ব্যাপনের ক্ষেত্রে দ্রব দ্রাবক উভয়ের ব্যাপন ঘটে, আর 2 নম্বর লিখবে শুধু দ্রাবকের ব্যাপন ঘটে, এটা হচ্ছে অভিস্রবণের ক্ষেত্রে। তাহলে এই অধ্যায়ের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদেরকে আমি বললাম। আরও একটা
এবার তোমাদের 3টা টপিক আছে, সেটা হচ্ছে কাণ্ড, মূল, পাতা। এখানে মূল কি, কাণ্ড কি, পাতা কি, এই 3টার জাস্ট সংজ্ঞা তোমরা শিখবে। মূল, কাণ্ড, পাতা এটা 58 পৃষ্ঠা এবং কাণ্ড 58 পৃষ্ঠায়। আর তোমাদের দেওয়া আছে 59 পৃষ্ঠাতে মূল কি এবং পত্র ফলক কি, 2টা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে। মূল কাকে বলে? গাছের যেই অংশ মাটির সাথে যুক্ত থাকে, খাদ্য জমা রাখে, মাটি থেকে পানি, খনিজ, পুষ্টি ইত্যাদি সংগ্রহ করে, সেটি হচ্ছে মূল বা শিকড়, বা ইংরেজিতে রুট বলা হয়। এই সংজ্ঞাটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। আরেকটা হচ্ছে পত্র ফলক। দেখো, গোলাপ, নিম, সজনে প্রভৃতি গাছের পাতায় একাধিক ছোট ছোট পত্র ফলক থাকে বলে এদেরকে যৌগিক পাতা বলা হয়। তাহলে যৌগিক পাতা যেগুলো, সেটাতে কিন্তু পত্র ফলক থাকে। তো এখানে এই পত্র ফলকের সংজ্ঞাটা তোমরা একটু ভালো করে সাজিয়ে নিয়ে লিখে ফেলবা। এখানে পত্র ফলকের সংজ্ঞাটাও কিন্তু আসে। এবং কিউটিকল কি, এখানে হচ্ছে এই যে পাইন গাছে সারা বছর যে সবুজ পাতা থাকে, এই পাতার বাইরের আবরণকে বলা হয় হচ্ছে কিউটিকল। ঠিক আছে, এখান থেকে আর কিছু লাগবে না। কাণ্ড গেল, মূল গেল, পাতা গেল। এইবার আরেকটা টপিক আছে, তাই এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এই অধ্যায়টা তোমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় 2 থেকে নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, সরল টিস্যু। তো তোমাদের নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ে সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে অত কিছু নাই। এখানে শুধু সরল টিস্যু 3 প্রকার, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং জটিল টিস্যু নিয়ে সামান্য অল্প একটু আলোচনা করেছে। এখানে এই জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যু জাস্ট 2টা টপিক নিয়ে কথা বলছে, কিন্তু নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ে আরও অনেক ডিটেলস আলোচনা আছে। তো এখান থেকে জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যু সম্পর্কে জানবো। আর সরল টিস্যু 3 প্রকার, সেটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, কোলেনকাইমা টিস্যু এবং স্ক্লেনকাইমা টিস্যু। তো মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর পার্থক্য বা তুলনা বা বৈশিষ্ট্য, এবং আরও একটা পার্থক্য এখানে এই প্যারেনকাইমা কোলেনকাইমার পার্থক্য এভাবে আসতে পারে, কোলেনকাইমা স্ক্লেনকাইমার পার্থক্য এইভাবে আসতে পারে, বা যে কোনোভাবে 3টার পার্থক্য একসাথে আসতে পারে, যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা টিস্যুর পার্থক্য বা তুলনা। সো এইটা কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, আমি প্রত্যেকটার শুধু বৈশিষ্ট্য আলাদা করে 6 থেকে 7টা বৈশিষ্ট্য রেডি করেছি। এই বৈশিষ্ট্য পারলে তুমি প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথে মিল করে পার্থক্য বা তুলনা করতে পারবে। চলো এবার আমরা এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে সরল টিস্যু। এখানে দেখো, সরল টিস্যুটা কি? স্থায়ী টিস্যুর প্রতিটি কোষের আকার, গঠন এবং আকৃতি এরকম, এগুলোকে সরল টিস্যু বলা হয়। এরা 3 প্রকার। প্যারেনকাইমা টিস্যু, আমি এখানে তোমাদের বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি, তাহলে পার্থক্য লিখতে পারবে। ওকে, 1 নম্বর, এই কোষগুলো জীবিত। আমার সাথে পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এই কোষগুলো, আমি প্রথমে প্যারেনকাইমা টিস্যু কোষগুলা জীবিত থাকে, জীবিত 1। 2 নম্বর হচ্ছে কোষগুলো পাতলা প্রাচীরযুক্ত হয়, এদের কোষগুলো পাতলা প্রাচীরযুক্ত। 3 নম্বর, এদের কোষগুলো প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। 4 নম্বর লিখবে হচ্ছে এদের টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে। 4 নম্বর লিখবে, এটা গেল। 5 নম্বর, এদের কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। আমি পয়েন্ট করে দিচ্ছি, তাহলে মনে থাকবে ভালো। এবং তোমরা আরও একটা লিখতে পারো, এদের আকৃতি, এই কোষগুলোর আকৃতি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকৃতির হয়ে থাকে। এবং আরও একটা তোমরা লিখতে পারো ক্লোরোপ্লাস্ট, কখনো কখনো ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। এই টিস্যুতে কখনো কখনো ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। তো বন্ধুরা, আমি যেইভাবে বৈশিষ্ট্য আকারে তোমাদেরকে পয়েন্ট আকারে বলে দিলাম, তোমাদের কিন্তু এটা মুখস্থ একদম এখানে শুনলেই হয়ে যাবে। এবং একটা কাজ আছে, প্যারেনকাইমা টিস্যুর কাজটা মুখস্থ রাখতে হবে। 2 নম্বরের জন্যই তোমার আসতে পারে। প্যারেনকাইমা টিস্যুর কাজ কি? প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা, 1 নম্বর। 2 নম্বর খাদ্য প্রস্তুত করা, এবং 3 নম্বর খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহন করা। 4টা কাজ আমি তোমাদেরকে বলে দিলাম। এটাও 2 নম্বরের জন্য আসতে পারে। প্যারেনকাইমা টিস্যুর কাজ আমি কাজগুলো পয়েন্ট করে দিলাম, তোমরা এইভাবে পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার কোলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্যগুলো আমি বলবো এবং কাজ বলবো। 1 নম্বরে তোমরা লিখবে এই কোষগুলো সজীব এবং জীবিত। তাইলে দেখো, এটা কিন্তু সাদৃশ্য আছে। অনেক সময় এই টিস্যুগুলোর সাদৃশ্য, বই সাদৃশ্য দিয়েও প্রশ্ন করা হয়, তুমি নিজেই তখন বের করতে পারবে। এবার প্রোটোপ্লাজম পূর্ণ বা যুক্ত, এবং এরা লম্বাটে হয়। 3 নম্বর। 4 নম্বর, কোষ প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন থাকে, পেকটিন দ্বারা গঠিত।
4 নম্বর হচ্ছে এদের ক্লোরোপ্লাস্ট থাকে, আর আগেরটাই ক্লোরোপ্লাস্ট থাকতে পারে কখনো কখনো। এবং 6 নম্বর কোষ প্রাচীর অসমভাবে পুরু এবং কোণগুলো অধিক পুরু, কোণগুলো অধিক পুরু। এই হচ্ছে তোমার হচ্ছে এইটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং আরও একটা এটার কাজ হচ্ছে এই টিস্যু উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে, স্থিতিস্থাপকতা। সর্বশেষ স্ক্লেরেনকাইমা টিস্যু নিয়ে একটু আলোচনা করব। স্ক্লেরেনকাইমা টিস্যুর 1 নম্বর কোষগুলো মৃত, আগের দুইটাই জীবিত ছিল, এটা মৃত। 1 নম্বর কোষগুলো মৃত। 2 নম্বর হচ্ছে কোষ প্রাচীর লিগনিনযুক্ত, কোষ প্রাচীর লিগনিনযুক্ত। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষ হচ্ছে মৃত থাকে, তারপরে লিগনিনযুক্ত থাকে, কোষ প্রাচীর সমান পুরু। তারপরে 4 নম্বর কোষগুলো লম্বা আকৃতির হয় এবং প্রান্তগুলো কি হয়, সরু হয়। এবং 5 নম্বরটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে না, আর আগেরটাই কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, আর তার আগেরটাই আমি বলেছিলাম সেটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট কখনো কখনো থাকতে পারে। এরপরে কোষগুলো প্রোটোপ্লাজম বিহীন, আরও একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলেছি। আগের দুটাই কিন্তু একটা ছিল প্রোটোপ্লাজম যুক্ত আর আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম বিহীন। এইখানে যেটা আসলো সেটা হচ্ছে প্রোটোপ্লাজম বিহীন। এবং সর্বশেষ বৈশিষ্ট্য আমি এখানে বললাম। এখন দেখো, এই যে আমি এখানে বললাম তোমাদের 56 পৃষ্ঠাতে চিত্র আছে, চিত্রগুলা কিন্তু তোমাদের প্রস্থচ্ছেদের 3টা চিত্র দেওয়া আছে এবং দৈর্ঘ্যচ্ছেদের 3টা চিত্র দেওয়া আছে। এই 3টা চিত্র মাস্ট তোমাদেরকে আঁকতে হবে, তাহলে তুমি আরও বৈশিষ্ট্যগুলো খুব ইজিলি তুমি আয়ত্ত করতে পারবে। বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদেরকে 56 পৃষ্ঠাতে যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা 3টা 6টা চিত্র আছে, এটা কিন্তু বাসায় তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমাদের অ্যাসাইনমেন্টে, দলীয় কাজ বা একক কাজে কিন্তু এই চিত্রগুলো আঁকাতে দিবে। সো ভালো করে চিত্রগুলো আঁকাতে হবে। এইবার ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু এবং টিস্যু কি, এই সংজ্ঞাটা বলেই আমার আজকের এই ক্লাসটি কিন্তু শেষ হয়ে যাবে। টিস্যু কাকে বলে এই সংজ্ঞাটা দেখো তোমাদের প্রথম পৃষ্ঠাতেই দেওয়া আছে, প্রথম পাতাতেই। যখন উদ্ভিদের কোনো কোষগুচ্ছ সম্মিলিতভাবে প্রয়োজনীয় শারীরতাত্ত্বিক কাজ সম্পাদন করে তখন তাদেরকে টিস্যু বা কলা বলা হয়। এই সংজ্ঞাটার পরে আমরা চলে আসবো হচ্ছে উদ্ভিদ টিস্যু, যেটা ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু দুইভাবে ভাগ করা হয়েছে। এটা স্থায়ী টিস্যু আবার হচ্ছে 2 প্রকার, সরল টিস্যু আর একটা হচ্ছে জটিল টিস্যু। এবার সরল টিস্যু আবার 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এটা আমি আলোচনা করেছি। আর জটিল টিস্যু হচ্ছে জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যু। তোমাদের বইয়ের মধ্যে যে প্যারাটা আছে একটু লেখা আছে, ওইটা একটু তোমরা মুখস্থ রাখবে। এইবার আমি ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু, যেটা থেকে তোমাদের প্রশ্ন বানাবে, তো আমি তোমাদের বৈশিষ্ট্যগুলা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর পার্থক্য আসলে এই বৈশিষ্ট্য থেকেই তোমরা বানাতে পারবে। দেখো, তোমাদের বইয়ের মধ্যে প্রথমেই বলা হয়েছে যে যেই কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলোই হচ্ছে ভাজক টিস্যু। তার মানে ভাজক টিস্যু মানেই বিভাজনে সক্ষম, যেই টিস্যু বিভাজিত হতে পারে সেটাই ভাজক টিস্যু। ওকে, আচ্ছা, এখন এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্য তোমাদের বইয়ে 7টা দেওয়া আছে। খুব সুন্দর করে, এটা তোমাদের আর লেখা লাগবে না, তোমাদের বইয়ের মধ্যে আছে, শুধু পার্থক্যটা তোমাকে একটু সাজাতে হবে। তো আমি পার্থক্য নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু দেখো, 1 নম্বর বলছে ভাজক টিস্যুর কোষগুলো জীবিত এবং অপেক্ষাকৃত ছোট হয়। 2 নম্বর কোষের নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় হয় এবং সাইটোপ্লাজম ঘন হয়ে থাকে। 3 নম্বর টিস্যুর কোষগুলোতে সেলুলোজ দিয়ে তৈরি পাতলা কোষ প্রাচীর থাকে। এবং 4 নম্বর ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। 4 নম্বর এই কোষগুলো সাধারণত আয়তকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজাকার হয়ে থাকে। 6 নম্বর ঘন কোষগুলো ঘন সন্নিবেষ্টিত হওয়ায় এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না এবং কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু বা পদার্থ থাকে না। এইগুলা যদি বৈশিষ্ট্যকার আসে বইয়েরটা হুবহু তুলে দিবা। আর কাজ আছে 3টা। এই টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদের উদ্ভিদের যে দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পায়, এই কাজটা কে করে? ভাজক টিস্যু করে। ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকেই তৈরি হয় এবং ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষত স্থান পূরণ করে, যেখানে ক্ষত হয় সেখান থেকে আবার ওটা পূরণ করে দেয়। এই 3টা হচ্ছে কাজ, তোমাকে মনে রাখতে হবে। আমি পার্থক্যটা বলবো, এবার আমি স্থায়ী টিস্যুটা বলে দুটার ভিতরে পার্থক্য কিভাবে বানাবে সেটাও বলে দিব। স্থায়ী টিস্যু কাকে বলে? তাহলে উদ্ভিদের ভাজক টিস্যু যখন পূর্ণাঙ্গভাবে গঠিত হয়ে উদ্ভিদের নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে অবস্থান নেয় আর বিভাজিত হয় না, তখন তাকে স্থায়ী টিস্যু বলে। তাহলে স্থায়ী টিস্যু কাকে বলে এই সংজ্ঞাটা লিখবে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য তোমাদের 4টা দেওয়া আছে। দেখো, স্থায়ী টিস্যুর কোষগুলো প্রাচীর, অপেক্ষাকৃত স্থূল ও বেশ পুরু এবং এই কোষের নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং কোষের এক পাশে অবস্থান করে এবং কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। স্থায়ী টিস্যুর কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়।
তো এটা হচ্ছে 4টা বৈশিষ্ট্য এবং কাজ দিয়েছে পরিবহন এবং পরিচালনে অংশগ্রহণ করাই এই টিস্যুর প্রধান কাজ। তো চলো বন্ধুরা, এবার আমরা পার্থক্যটা কিভাবে লিখবে। ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। প্রথমে ভাজক টিস্যু বিভাজনে সক্ষম আর স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম, ঠিক আছে, এটা দিয়ে একটা বানাবা। এরপরে ভাজক টিস্যুর কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত ছোট, আর এই পাশ থেকে নিবে স্থায়ী টিস্যুর কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল এবং বেশ পুরু। দুইটা বানালাম, এটা তোমাদের 2 বা 3 বা 4-এর জন্য আসতে পারে। এবার কোষের নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় হয়, ভাজক টিস্যুটা তুলনামূলকভাবে বড় হয়, আর স্থায়ী টিস্যুটা নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট হয়। 3টা পার্থক্য কিন্তু আমরা করে ফেললাম। এবার আরও একটা কিন্তু আমরা পার্থক্য করতে পারি কোষ গহ্বর দিয়ে, ঠিক আছে। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, আর স্থায়ী টিস্যুর কোষ গহ্বর থাকে এবং অনেক বড় হয়। দেখো বন্ধুরা, তোমরা যদি বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করছি, এই আলোচনা থেকেই কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলেই কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে ভাজক টিস্যু স্থায়ী টিস্যুটা আসলে কি। এবার আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এদের আন্তঃকোষীয় ফাঁক থাকে, এটা দিয়ে একটা বানাতে পারবে। স্থায়ী টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে না, আর ওইটাতে থাকে, স্থায়ী টিস্যুতে থাকে। এরপরে তোমরা কাজ দিয়ে একটা বানাতে পারো লাস্ট, সেটা হচ্ছে ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করতে সাহায্য করে, এছাড়া ক্ষত স্থান পূরণ করতে সাহায্য করে। আর স্থায়ী টিস্যু কি কাজ করে? পরিবহন পরিচালনে অংশগ্রহণ করাই স্থায়ী টিস্যুর প্রধান কাজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই কোষ বিভাজন অধ্যায় 4 অষ্টম শ্রেণীর যেই সামষ্টিক মূল্যায়নের যে অধ্যায়টি একদম একটু যা আলোচনা করা দরকার সব কিছু কিন্তু আমি আলোচনা করেছি। তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো অনেক কাজে লাগবে। তোমরা বন্ধুদের মাঝে এটা বেশি করে শেয়ার করে দিবে, যেন তারাও এই ভিডিওটা শুনেই তোমাদের একটা প্রিপারেশন হয়ে গেল। থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।